সব খবর, কম সময়ের সব খবর একসাথে। 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছে আমি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেবো গেল 24 ঘন্টার সব বড় খবর। সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় 8 জনের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এতে প্রধান অভিযুক্ত করা হয়েছে সাইফুলকে। বিষয়টি নিশ্চিত করেছিলেন এসএমপি কমিশনার নিসারুল আরিফ। জানান, আলামত সংগ্রহ, বাদী এবং ভিকটিম সহ অন্যান্যদের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। এরই মধ্যে সেই সাথে বিচার বিশ্লেষণ করা হয়েছে আসামিদের আদালতে দিয়ে 164 ধারার জবানবন্দি এবং ডিএনএ প্রতিবেদন। ঊর্ধ্বতন কর্মকর্তারা সব যাচাই বাছাই শেষে বুধবার সন্ধ্যায় চার্জশিট চূড়ান্ত করেছেন। এতে 8 আসামির মধ্যে 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণে অংশ নেওয়া এবং বাকি 2 জনের বিরুদ্ধে সহায়তার প্রমাণ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। কালকে আশা করি আর কি ফার্স্ট এফআইআর এর 6 জন, এরপরে হলো 2 জন হলো এফআইআর বহির্ভূত। মোটরসাইকেল নিয়ে আসছে, গাড়ি আটকাচ্ছে, 2 জন আছে আর কি, তারা সরাসরি অংশগ্রহণ করেনি। রাজধানীতে সগীরা মোর্শেদ হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো আলোচিত এই মামলার। বুধবার ঢাকা মহানগর দায়রা জজকে ইমরুল কায়েসের আদালত সেখানেই এই অভিযোগ গঠন করেন। 11 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। এদিকে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সগীরা মোর্শেদের ভাসুরের স্ত্রী সাইদাতুল মাহমুদাকে জামিন দিয়েছেন আদালত। একজন লার্নেড কোর্ট, আইদার বাই দি লার্নেড কোর্ট অফ সেশনস অর বাই দি লার্নেড ম্যাজিস্ট্রেট, কোনো তদন্তকারী কর্মকর্তাকে বা তদন্তকারী সংস্থাকে কোনো অবস্থাতেই আইনের বিধান অনুসারে সাপ্লিমেন্টারি চার্জশিট কিংবা ফাইনাল রিপোর্ট দেওয়ার কোনো ডাইরেকশন দেওয়ার আইনগত কোনো সুযোগ নাই। তার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র ফার্দার ইনভেস্টিগেশনের জন্য নির্দেশ দান করা। এই 4 জন আসামিকে তারা ইন্ডিকেট করে এবং এই 4 জন আসামি কিন্তু 164 করে কিন্তু তারা সব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা সব কথা বলেছে। এবং এও বলেছে, এই যে মহিলা সেও বলেছে, মানে তারা সবাই বলেছে আমরা এই কাজের জন্য আমরা অনুতপ্ত। তো আজকে জানেন আপনারা, এদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে 302, 201, 506 এবং 34 ধারায় চার্জ গঠন করা হয়েছে। কেরানীগঞ্জের কোন্থা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আতিকুল্লাহ চৌধুরী হত্যা মামলায় 7 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। হত্যার পর আতিকুল্লাহর মরদেহ পোড়ানোর ঘটনায় তাদের সবাইকে 7 বছর করে কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। শম্পা নির্দোষ, এই মামলা শম্পা কোনো সম্পৃক্ত ছিল না, এ কারণে শম্পাকে খালাস দিয়ে দিছে। আর বাকি যে আসামি 7 জনকে ফাঁসির আদেশ দিছে বিজ্ঞ আদালত, সন্তুষ্ট হয়ে এটা আমরা উচ্চ আদালতে আপিল করব। এলাকার একজন সম্মানিত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে এবং এলাকার আধিপত্য নিয়ে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরোধিতার কারণে নিয়ে পক্ষদের মধ্যে বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে। এদিকে বিএসএমএমইউতে অপারেশনের পর কিডনি গায়েবে অভিযুক্ত চিকিৎসকরা লাপাত্তা। মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি হাসপাতালে গিয়ে তাদের খুঁজেই পায়নি। তারা পলাতক বলে মন্তব্য করেছেন কমিটি প্রধান। মামলার আসামি এই 4 চিকিৎসককে পুলিশও খুঁজছে। প্রাথমিক তদন্তের পর কাউকে দোষী শনাক্ত না করার বিষয়ে সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বা এখানে নেগলিজেন্সি আছে কিনা বা কোনো অপরাধ, এই বিষয়ে ওই প্রতিবেদনে আপাতত আমরা দেখেছি স্পষ্ট কিছু নেই। দুলাল সাহেব এবং ওই অপারেশনের সাথে যারা সম্পৃক্ত সবাই এখানে কর্মরত আছেন। ওনারা আজকে অনুপস্থিত অথবা পলাতক। ওনারা সেদিন কোন রোগীর কিডনি অপারেশন হয়েছিল সেটা দেখার জন্য সেটা রেজিস্টারের ফটোকপি আমরা নিয়েছি। 2 বছরেও
অবশেষে ৩,৬০০ কোটি টাকা পাচারের মামলায় পিকে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর আগে বুধবার দুপুরে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। সেই সাথে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে পরোয়ানা এবং মামলায় তথ্য জানাতে দুদককে নির্দেশ দেওয়া হয়। সকালে পিকে হালদারের গ্রেফতারের বিষয়ে দুদকের প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করে দুদক। এ সময় আদালতে হতাশা জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে পিকে হালদারের বিষয়ে এনবিআর সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিবেদন সংগ্রহের নির্দেশ দেন। ওনার স্থাবর সম্পদ ৪৩ কোটি টাকার জব্দ হয়েছে। ওনার প্রায় 52টা ব্যাংক অ্যাকাউন্ট, 53টা ব্যাংক অ্যাকাউন্ট, আরও কিছু শেয়ার ছিল 16 থেকে 18টা, সবগুলি জব্দ করা হয়েছে। আদালতের কাছে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। দেশে করোনা পরিস্থিতির খবর এবার। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 38 জন, শনাক্ত 2198 জন। এখনো পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 6713 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,972টি, সেখানে শনাক্তের হার 13.76%। আর সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,69,423 জন। গেল 24 ঘন্টায় সুস্থের সংখ্যা 2,562 আর মোট সুস্থের সংখ্যা 3,85,786। করোনা সংক্রমণ রোধে রাজধানীতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে র্যাব এবং ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে অভিযানে যারা মাস্ক ছাড়া ঘোরাফেরা করে কয়েকজনকে আটক করা হয়। প্রথমে সতর্ক এবং পরে মাস্ক না পরায় জরিমানা করা হয়। এই অভিযানে এ সময় 700 মাস্ক বিতরণের পাশাপাশি জরিমানা করা হয় 30 জনকে। দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানতে এবং মানাতে অভিযান সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের 0 পয়েন্ট এলাকায় চলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। এই সময় মাস্ক না পরায় 8 জনকে 720 টাকা জরিমানা করেন প্রধান রাজস্ব কর্মকর্তা। তিনি জানান, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জরিমানার পাশাপাশি পথচারীদের মাঝেও মাস্ক বিতরণ করা হয়। একই অভিযান রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। শহরের কাউতলি মোড় এবং ফারুকি পার্কের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযান রয়েছে প্রতিটি উপজেলাতে। এ সময় মাস্ক না পরায় অনেককেই জরিমানা করা হয় ব্রাহ্মণবাড়িয়ায়ও। জেলা পুলিশের উদ্যোগে একই অভিযান, মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরে কুসুমবাগ এলাকা থেকে মাস্ক পদযাত্রা বেরিয়ে সদর পুলিশ ফাঁড়িতে গিয়ে শেষ হয় এটি। এতে অংশ নেয় পুলিশ সদস্যরা। পরে ঘণ্টাব্যাপী মাস্ক শুমারি চলে। এতে প্রায় 95% মানুষ মাস্ক ব্যবহার করছেন বলে জানান পুলিশ সুপার। মাস্ক বিতরণ হয়েছে নাটোরেও। বুধবার শহরের শতপল্লী, আদর্শগ্রাম, সাউতলা বস্তি সহ বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ করা হয়। বাংলাদেশ পৌর কাউন্সিল অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টার উদ্যোগে চলে এই কর্মসূচি। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি কিনবে সরকার। এক্ষেত্রে আহ্বান করা হবে না উন্মুক্ত দরপত্র। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন অতিরিক্ত সচিব আবু সালেহ মুস্তাফা কামাল। জানান, সরাসরি ক্রয় পদ্ধতিতে ভ্যাকসিন কেনার অনুমোদনের জন্য স্বাস্থ্যসেবা বিভাগের একটি প্রস্তাব ছিল। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। কোভিড-19 ভ্যাকসিন কেনার পিপিআর 2008-এর বিধি অনুসরণ করে মূল্য সীমার 5 কোটি ঊর্ধ্বে হলেই এই কমিটি বিবেচনা করবে। এটা কিনতে হবে সরাসরি পারচেজে। এই পারচেজ পদ্ধতিটা অনুমোদনের জন্যই এই কমিটিতে আসছিল এবং এই কমিটি সেটা সুপারিশ করেছে। এট এ টাইম কিনলে তো পিপিআর এ 1 বছরে এককালীন 5 কোটি টাকার উপরে ক্রয় করতে গেলেই তখন এই কমিটিতে আসে বিষয়টা। সর্বসাধারণের ব্যবহারের জন্য প্রথমবার করোনায় কোনো ভ্যাকসিন পেল বিশ্ব। বুধবার মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রতিষেধকটি অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্যের নিয়ন্ত্রক সংস্থা MHR এর সিদ্ধান্ত জানান ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আগামী সপ্তাহ থেকেই শুরু হবে টিকাদান। নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, কোভিড-19 প্রতিরোধে টিকাটি 95% কার্যকর। প্রতি ডোজের দাম পড়বে $20। The MHRA, the fiercely independent regulator, এখন শুধু জরুরি সেবায় নয়, বরং সর্বসাধারণের জন্য ব্যবহার করা যাবে প্রতিষেধকটি। আগামী সপ্তাহ থেকেই টিকাদান কর্মসূচি শুরু করতে চাই আমরা। এর কার্যকারিতা সম্পর্কে আগেই জেনেছে গোটা বিশ্ব। একটাই চ্যালেঞ্জ, -70 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাকসিনটির সংরক্ষণ।
against COVID-19 here in this country. বিএনপি সুবিধাবাদী দল বলেই দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো কৃতজ্ঞতাবোধ নেই। বুধবার 4 লেনের দ্বিতীয় নায়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে অংশ নেন ওবায়দুল কাদের। বলেন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। বিএনপি দেশের আরও দুঃসময় জনগণের করুণ অবস্থায় প্রত্যাশা করেছিল। তারা বলেছিল মানুষ না খেয়ে চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে। আল্লাহর অশেষ রহমতে এবং শেখ হাসিনার মানবিক নেতৃত্বে সে পরিস্থিতি হয়নি বলে বিএনপি নেতাদের মনে খুব জ্বালা। ইতিহাসের পাতা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বলেন ক্ষমতার পথ পরিবর্তন হলে এসব অপচেষ্টার জবাব দেওয়া হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে কথা বলেন তিনি। কারণ তৎকালীন 7.5 কোটি মানুষ আজকে জাতির মতান্তরে 17 থেকে 18 কোটি মানুষের হৃদয়ের মানুষ জিয়াউর রহমান, প্রতিটি আত্মার আত্মীয় জিয়াউর রহমান, তার নাম হৃদয়ে লেখা। আবারও বড় ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। এবার রিপাবলিকান শিবিরের ভোট কারচুপির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। মঙ্গলবার অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিচার বিভাগের তদন্তের পর ভোটের ফল পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না। ট্রাম্পের ঘনিষ্ঠ বলে বিবেচিত উইলিয়ামের এমন অবস্থানে ক্ষুব্ধ রিপাবলিকানরা। মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন উইলিয়াম বার। যেহেতু তিনি বলেছেন নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, তাই তাকে কিংবা তদন্তকারীদের যে কাউকে পদ থেকে সরিয়ে দিতে পারেন ট্রাম্প। অ্যাটর্নি জেনারেল নিজেই যখন বলেন ভোট জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি, তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ট্রাম্প শিবিরের অভিযোগের সাথে সাংঘর্ষিক মন্তব্য, অথচ বরাবরই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র উইলিয়াম। এটা নিঃসন্দেহে ট্রাম্পকে ফল মানতে চাপে ফেলবে। ভারতের কৃষক আন্দোলন মীমাংসায় দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সমঝোতা আলোচনায় বসবে সরকার পক্ষ এবং কৃষক প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেলে সরকারের 3 মন্ত্রী এবং কৃষকদের তরফ থেকে 35 জনের প্রতিনিধি দলের বৈঠক হয়, যেখানে আইনগুলো খতিয়ে দেখা, সরকারের প্রস্তাব বিবেচনার জন্য 5 সদস্যের একটি কমিটি গঠনের আহ্বান জানানো হয়, কিন্তু সেটি খারিজ করে দেন কৃষকরা। উল্টো দিল্লি প্রবেশের সবগুলো রাজপথে আন্দোলনকারীরা ধর্ণা দিয়ে বসেছেন। কাতার বাংলাদেশ ম্যাচে কৌশল একটাই, আগে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে হবে, এরপর কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ তৈরি করতে হবে। তাই গেম প্ল্যানিং এর প্রথম দিনে ছিল রণকৌশল নির্ধারণ। ভারত ম্যাচের নায়ক সাদউদ্দিন বলেছেন লাল সবুজ শিবিরে আস্থা রাখতে। কাতারের মাটিতে দারুণ কিছুর প্রত্যাশা। এদিকে দলের সঙ্গে যোগ দিতে কাতার পৌঁছেছেন প্রধান কোচ জেমি ডে। এদিকে ম্যাচের আগে আরও একবার করোনা পরীক্ষা করা হয়েছে ফুটবলারদের। আজকে আমাদের অনেক ভালো একটা ট্রেনিং সেশন ছিল, আমরা ম্যাচ রিলেটেড ট্রেনিং ছিল। তো কালকে আমরা অফিসিয়াল ট্রেনিং করবো স্টেডিয়ামে। 4 তারিখ আমাদের ম্যাচ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো পারফর্ম করতে পারি দেশের জন্য। ইনশাআল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসবো। যখন অপোনেন্ট টিম ওভারলোড হয়ে যায়, তখন কিভাবে ডিফেন্ডিং করতে হয় এবং কাউন্টারে গেলে আমরা কিভাবে দ্রুত কাউন্টার করতে পারবো, এটা নিয়ে কাজ করা হয়েছে। জানুয়ারিতে উইন্ডিজ দলের বাংলাদেশ সফরের শেষ বোধ হয় গেল। সিরিজকে সামনে রেখে বিসিবি স্বাস্থ্য সুরক্ষার পরিকল্পনায় সন্তোষ জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পরিচালক ডক্টর অসি মানসিংহ। বাংলাদেশ সফরে 7 দিন কোয়ারেন্টাইনে থাকবে এই দল, তবে প্রথম 3 দিনের মধ্যে দ্বিতীয় দফায় করোনা টেস্টে নেগেটিভ হওয়া ক্রিকেটাররা নিজেদের মধ্যেই অনুশীলন শুরু করবেন। করোনা মহামারীর মাঝে বিসিবি কিভাবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করবে সে বিষয়ে দেখতেই বাংলাদেশে এসেছি আমরা। মাঠ, টিম হোটেল থেকে শুরু করে বিসিবির জৈব সুরক্ষা পরিকল্পনা সবকিছুই পর্যবেক্ষণ করেছি আমরা। এক কথায় বলতে পারি শতভাগ সন্তুষ্ট আমি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। ভেন্যু সবকিছু দেখেছেন, হোটেল দেখেছেন, ওখানকার লিভিং কন্ডিশন কি কেমন হবে, সিকিউরিটি কেমন হবে, সিকিউরিটি সাইডেও ওনারা ব্রিফ করেছেন, ওনারা সন্তুষ্ট।
বঙ্গবন্ধু টি-20 কাপের দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে নাটকীয়ভাবে 1 রানে হারিয়েছে চট্টগ্রামের করা 5 উইকেটে 176 রানের জবাবে 7 উইকেট 175 রানে থামে রাজশাহী। টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের উদ্বোধনী ম্যাচ জুটি ভাঙে মূলত। দল 62 রানে সৌম্য 34 রান করে আউট হলে 78 রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন লিটন। ব্যাট করতে নেমে অধিনায়ক শান্তকে সাথে নিয়ে ভালো শুরু ছিল আনিসুল ইমনের। শান্ত 25 এবং আশরাফুল 20 রান করে ফিরলে কিছুটা পিছিয়ে পড়ে রাজশাহী। 58 রান করে ইমন আউট হলে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা। তবে শেষ দিকে ফরহাদ রেজা এবং রনি তালুকদারের ছোট্ট ক্যামিওতে জয়ের দ্বার প্রান্তে এসেও সফল হয়নি। এর আগে দিনের প্রথম ম্যাচে বরিশালকে 7 উইকেটে হারিয়ে প্রথম জয় পায় ঢাকা। রবিউল ইসলাম রবির বোলিংয়ে 108 রানে গুটিয়ে যায় বরিশাল। জবাবে ইয়াসির আলী রাব্বির 44 রানে ভর করে লক্ষ্যে পৌঁছায় ঢাকা। টানা 3 হারে বিপর্যস্ত ঢাকা এদিন টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বরিশালকে। রবির জোড়া আঘাতে ফেরেন সাইফ হাসান এবং পারভেজ ইমন। এক প্রান্ত আগলে রাখা তামিমকে 31 রানে বোতলবন্দি করে বরিশালের মেরুদণ্ড ভেঙে দেন রীতিমতো রবি। শেষ দিকে তৌহিদ হৃদয়ের 33 রানে 108 রানের পুঁজি পায় বরিশাল। জবাব দিতে নেমে নাইম রবিউলের দ্রুত বিদায় কিছুটা ছন্দপতন হয় ঢাকার। তানজিদ 22 রানে ফিরলেও মুশফিকের অপরাজিত 23 রানের সাথে ইয়াসির রাব্বির 44 রানে 7 বল আগেই জয় পায় ঢাকা। দর্শক, পাবনার ঈশ্বরদীতে জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। আমরা আরেকটু বিস্তারিত জানাতে চাই এই বিষয়ে। আমাদের সাথে মাহতাবউদ্দিন লালন এরই মধ্যে যুক্ত হয়েছেন। লালন, একটু জানতে চাই ঠিক কখন ঘটলো, কারণ হঠাৎ করে এলো এই সংবাদ, তারপরে পরপর করে অনেকগুলো অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কখন থেকে ঠিক বিদ্যুৎ নেই এবং আসতে কত সময় লাগতে পারে, কি কারণে ঘটলো এই ঘটনা, একটু জানাবেন বিস্তারিত। টিনা, কুষ্টিয়াতে যেটি হয়েছে 11টার কিছুক্ষণ আগে অর্থাৎ 10:50-এর দিকে কিন্তু আসলে বিদ্যুৎ চলে যায় এবং 10:50-এ বিদ্যুৎ চলে যাওয়ার পরেই কিন্তু আসলে পুরো শহর কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে এবং কুষ্টিয়া জেলার কোথাও কোনো বিদ্যুৎ নেই। এবং আমি যতটুকু জানতে পেরেছি এখানকার নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন ওয়েস্ট জোন পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন কোম্পানির, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে জাতীয় গ্রিড ঈশ্বরদীতে যেটি অবস্থিত সেখানে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই বিপর্যয় ঘটেছে এবং এতে করে কিন্তু আসলে শুধু কুষ্টিয়া নয়, এই অঞ্চলের দক্ষিণ অঞ্চলের অন্তত 7 থেকে 8টি জেলা কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আসলে এই যান্ত্রিক ত্রুটির কারণ তারা এখনো জানতে পারেননি, সেটা জানার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন তারা। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং তিনি যেটি বলছেন যে আসলে এখনো 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে এই পরিস্থিতি স্বাভাবিক হতে। টিনা, বেশ, 2 থেকে 3 ঘন্টা পরে নিশ্চয়ই আপনি তথ্য সংগ্রহ করতে থাকবেন লালন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে বিস্তারিত জানাতে চাই। অনেক ধন্যবাদ লালন। দ্বিতীয় ধাপে 61টি পৌরসভা নির্বাচন 16 জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর, বাছাই 22 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 29 তারিখ ডিসেম্বরেরই। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে 29টি পৌরসভা এবং ব্যালটের মাধ্যমে 32টি পৌরসভার ভোট নেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব জানান, চট্টগ্রাম সিটি নির্বাচনে তফসিল ঘোষণার প্রয়োজন নেই, কেবলমাত্র ভোটের তারিখ জানানো হবে। 61টি পৌরসভার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 20 ডিসেম্বর 2020 রবিবার। মনোনয়নপত্র বাছাই 22 ডিসেম্বর 2020 মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহার 29 ডিসেম্বর 2020 মঙ্গলবার। ভোট গ্রহণ 16 জানুয়ারি 2021 শনিবার। পদ্মার রেল সংযোগ প্রকল্পের নকশা ত্রুটির সমাধান হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফরিদপুরের ভাঙায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের স্লিপার তৈরির কারখানা উদ্বোধন শেষেই তিনি কথা জানান। বলেন, প্রয়োজনে 2টি পিলার ভেঙে সমন্বয় করা হবে সড়ক পথের সঙ্গে। পদ্মা সেতু উদ্বোধনের সময় সড়কে যান চলাচলের পাশাপাশি ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেল চলাচলের আশাবাদ জানান রেলমন্ত্রী। বলেন, রেল প্রকল্পের পরিকল্পনায় কোনো ঘাটতি নেই। 2024 সাল নাগাদ রেল চলাচল সম্পূর্ণ শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন। ভাঙ্গা থেকে আমরা মাওয়া পর্যন্ত রেল
ব্রিজের উপর দিয়ে আমরা যাতে নিয়ে যেতে পারি সেটি আমরা ওনাদের অনুরোধ করেছি। যদিও আমাদের প্রকল্পের সময়সীমা হলো 24 সাল পর্যন্ত, কিন্তু আমরা বলেছি যে এইটুকু অংশ যদি আমরা এর ভিতরে আমরা করতে পারি তাহলে আমরা একটা অ্যাচিভমেন্ট হিসেবে আমরা দেখতেছি এটাকে আর কি। তুরস্কের রাজধানী আঙ্কারায় তৈরি হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য, আর ঢাকায় হবে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের ভাস্কর্য। এতে অর্থায়ন করবে তুরস্ক সরকার। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে দেখা করে দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এই তথ্য জানান। তথ্যমন্ত্রী জানান, মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকায় আসবেন। তারা সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই যে তুরস্কের রাজধানী আঙ্কারাতে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের, একই সাথে ঢাকায় আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্কের আরেকটি ভাস্কর্য এখানে স্থাপনের। বিসিএস সহ সকল সরকারি পরীক্ষায় ফর্মের দাম 100 টাকা করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ। বুধবার সকালে কাকরাইলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান ছাত্র সমাজের সাধারণ সম্পাদক। বিসিএস সহ সকল চাকরির আবেদন ফি অসহনীয় করায় আমরা মর্মাহত। বহির্বিশ্বে যেখানে বেকারদের শোচনীয় অবস্থা বিবেচনা করে বেকারদের ভাতা প্রদান করা হয়, আমাদের দেশে ঠিক তার উল্টো আবেদন ফিয়ের নামে স্টিম রোলার চালিয়ে বেকারদের পকেটের টাকা রাজস্ব আয় বানানোর যে অপচেষ্টা, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পার্বত্য চট্টগ্রামের ঐক্য ধরে রাখতে না পারলে শান্তি চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে না, এই মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। বুধবার ধানমন্ডিতে শান্তি চুক্তির বর্ষপূর্তির আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, পাহাড়ে একাধিক সশস্ত্র দল আদিবাসীদের অধিকার আদায়ের চেয়ে নিজেদের দ্বন্দ্বকে প্রাধান্য দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যদি ঐক্য বিধান না করা যায় তাহলে এই চুক্তি বাস্তবায়ন হবে না। এর সাথে নতুন করে এখন যুক্ত হয়েছে পর্যটন। আমরা দেশের মধ্যেও ইকো ট্যুরিজম করার কথা বলছি, সেখানে 5 স্টার হোটেলের ধারণা কোথেকে আসে আমার এটা মাথার মধ্যে। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর উপলক্ষে বুধবার নানা আয়োজন ছিল। সকাল থেকে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনটি স্মরণে বেসরকারি বিভিন্ন সংগঠন এবং দলের পক্ষ থেকে আলাদা কর্মসূচি পালন করা হয় রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে। সেখানেও আলাদা আলাদা কর্মসূচি পালিত হয়। 1997 সালের গেল দিনে অর্থাৎ বুধবার খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করে জেএসএস। এই দিন উপলক্ষে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। পার্বত্য শান্তি চুক্তির পরিপূর্ণ বাস্তবায়নের জন্য অভিযোগ নয়, সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে, এমন মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উদয় সিং। সচিবালয়ে তিনি জানান, চুক্তির 72টি ধারার মধ্যে 48টি পূর্ণ এবং 15টি আংশিক বাস্তবায়িত হয়েছে। কিভাবে আমরা দ্রুত সেই সমস্যাগুলো সমাধান করতে পারবো, সে আলোচনা করলে সমস্যা আছে, সমাধান আছে, এবং দীর্ঘদিনে যারা সমাধান করতে চান নাই সেই সমাধানও মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করলেন। আস্থা, বিশ্বাস, লক্ষ্য, সুচিন্তা, সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, বড় সমস্যার সমাধান করা যায়। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ সম্পর্কে জানে না জাতিসংঘ। আনুষ্ঠানিকভাবে তাদের কিছু জানানো হয়নি বলে বিবৃতিতে জানিয়েছে এই সংস্থা। বিবৃতিতে আরও জানানো হয়, ভাষাঞ্চরের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জাতিসংঘ অবগত আছে, তবে স্থানান্তরের বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই তাদের কাছে। রোহিঙ্গারা যেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ। এদিকে ভাষাঞ্চলে রোহিঙ্গাদের স্থানান্তর স্বেচ্ছা এবং নিরাপদ হওয়া জরুরি, এমন মন্তব্য করেছেন ঢাকা ইউ মিশন প্রধান। বুধবার রাজধানীর একটি হোটেলে ডেক্যাপ চকে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ছিলেন ইউরোপের 6 রাষ্ট্রদূত। তারা বলেন, রোহিঙ্গারা স্বেচ্ছায় ওই চরে গেলে এবং জাতিসংঘ আপত্তি না করলে ইউরো কোনো আপত্তি থাকবে না। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর স্বেচ্ছায় ও নিরাপদ হওয়া জরুরি। জাতিসংঘের পূর্ণ কারিগরি রিপোর্ট ছাড়া রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তরের সিদ্ধান্ত সমর্থনযোগ্য হবে না।
পোশাক শিল্পে করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে নভেম্বরে পোশাক রপ্তানি 6% এবং মূল্য প্রায় 5% কমেছে। এমন তথ্য তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জমা দিয়েছে বিজিএমইএ। ওই প্রতিবেদনে করোনার প্রথম ধাক্কায় সরকারের দেয়া প্রণোদনা ঋণ পরিশোধের মেয়াদ 18 মাস থেকে বাড়িয়ে 60 মাস নির্ধারণের প্রস্তাব দিয়েছে এই সংগঠন। ঝিনাইদহে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর হাসপাতালে ল্যাবটির উদ্বোধন করেন ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য আব্দুল হাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ল্যাব না থাকায় এতদিন নমুনা পরীক্ষা করা হতো কুষ্টিয়া, যশোর, খুলনা এবং ঢাকায়। এই ল্যাব চালুর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত সম্ভব বলে জানান চিকিৎসকরা। করোনা সচেতনতায় দিনাজপুর সদরের লক্ষ্মীতলা বাজারে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে প্রবাসী মোহাম্মদ নূর আলম সরকার। বুধবার বিকেলে বাজারে 2000-এর বেশি মাস্ক বিতরণ করেন ওই কানাডীয় প্রবাসী। বাজারের বেশিরভাগ মানুষই মাস্ক না পরায় প্রবাসীরা সচেতনতামূলক উদ্যোগ সাড়া ফেলেছে মূলত এই প্রবাসীর। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের শরীরে প্রয়োগ করা হলো চীনের তৈরি ভ্যাকসিন। জাপানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন গবেষক। চীনের 3টি টিকা চূড়ান্ত ধাপে রয়েছে। অবশ্য কোনো প্রতিষ্ঠানের ভ্যাকসিন শরীরে প্রয়োগ করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে পিয়ংইয়ং কোনো মন্তব্য করেননি। মার্কিন গবেষণা পিটার জেহোটেজ বলেন, 2-3 সপ্তাহ আগে প্রতিষেধক নিয়েছেন কিম জং উন। ইরানের শীর্ষ বিজ্ঞানী ফখরিজাদেকে হত্যায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করল সৌদি আরব। মঙ্গলবার এক টুইট বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবাইরের দাবি, সৌদি আরবকে নিয়ে তেহরানের সন্দেহ ভিত্তিহীন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফ অভিযোগ করেন, হত্যাকাণ্ডের সাথে সৌদি আরবের সম্পৃক্ততা থাকতে পারে, কারণ কয়েকদিন আগে খবর প্রকাশিত হয় গোপনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন সৌদি যুবরাজ সালমানের সাথে। ইরানের ধারণা সেখানেই ফখরিজাদেকে হত্যার ষড়যন্ত্র করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করল প্রধান বিরোধী নেতা এবং প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। একই সাথে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলও উত্থাপন করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি এবং করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা সহ নানা অভিযোগ তোলেন গান্টজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভোটাভুটির আভাস দেন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান। গেল 2 বছরের মধ্যে 4 বার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই দেশে। ট্রেনের মাধ্যমে ফ্রান্সের উদ্ধার করা হলো 300 কেজি ওজনের এক ব্যক্তিকে। মঙ্গলবার চালানো হয় সারা জাগানো এই অভিযান। গোটা প্রক্রিয়ায় যুক্ত ছিলেন 50 জন উদ্ধারকর্মী। তারা আবাসিক এলাকার একটি ভবনের দোতলায় জানালা কেটে সরিয়ে আনে এলএনপিকে। বাতাস দিয়ে ফোলানো বিছানায় রেখে একটি কন্টেইনারে মেদবহুল এই ব্যক্তিকে স্থানান্তর করা হয়। ব্যক্তিগত অনিচ্ছার কারণেই তার ছবি কিংবা ভিডিও প্রকাশ করা হয়নি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আজ মাঠে নামবে আরও 16 দল, যেখানে বিগ ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড আর আতিথ্য নেবে পিএসজি। ফ্র্যাঙ্কফার্টের আতিথ্য নেবে বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে চেলসি এবং ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদোর ইউভেন্টাস। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 2টায়। ড্রয় অথবা জয় পেলেই শেষ 16 নিশ্চিত হবে ম্যানচেস্টার ইউনাইটেডের। আর জয় পেলেও পিএসজিকে অপেক্ষা করতে হবে পরের রাউন্ড পর্যন্ত। 2 দলের প্রথম লেগের দেখায় 2-1 গোলের জয় নিয়ে ফিরেছিল রেড ডেভিলরা। আগেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিত করা বার্সেলোনা এদিন মাঠে নামবে তলানিতে থাকা ফ্র্যাঙ্কফার্টের বিপক্ষে। এই ম্যাচেও বিশ্রামে রাখা হয়েছে লিওনেল মেসিকে, সেই সাথে টের স্টেগেন এবং কোতিনহোকে দেওয়া হয়েছে বিশ্রাম। 12 পয়েন্ট নিয়ে গ্রুপ জিতে শীর্ষে রয়েছে রোনাল্ড কোম্যানের দল। এদিকে আরেক ম্যাচে মুখোমুখি হবে জি গ্রুপের অন্য 2 দল, জুভেন্টাস এবং ডায়নামো কিয়েভ। পয়েন্ট টেবিলের 2-এ থাকা জুভেন্টাস ইতিমধ্যে শেষ 16 নিশ্চিত করেছে, মাত্র 1 পয়েন্ট নিয়ে 3-এ রয়েছে কিয়েভ। ম্যাচে ড্র করা জুভেন্টাস আবারও জয় ফিরতে নামবে মাঠে। সাবেক এমপি বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলা তদন্ত 4.5 বছরেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। বলেছেন, কেন এত সময় লাগছে? মামলার তদন্ত শেষ করা এবং প্রতিবেদন দিতে পুলিশকে 31 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। আদালত আসামি ওয়াসিমকে জামিন না দিয়ে 2 মাস আবেদনটি মুলতবি রাখেন। পাশাপাশি 31 জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তবে আশ্চর্যের বিষয়, তদন্ত কর্মকর্তারা এখনও এই মামলার মোটিভ বের করতে পারেনি।
একটা চাঞ্চল্যকর মামলা এবং তদন্তের জন্যই যদি 4.5 বছর চলে যায় সেক্ষেত্রে এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় না বিষয়টা, থেকে 1.5 মাসের মধ্যে হয়তো বা তদন্ত রিপোর্ট বা পুলিশ রিপোর্ট কিংবা চার্জশিট যেটাই বলি না কেন সেটা দিতে ওনারা সক্ষম হবেন। কোর্ট এই মামলাটা 2 মাসের জন্য স্ট্যান্ড ওভার রেখেছেন, এটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এটা এগিন লিস্টে আসবে। ইন দ্য মিন টাইম আয়োগকে একটা নির্দেশনা দিয়েছেন যে তদন্তের অগ্রগতি সম্পর্কে কোর্টকে অবহিত করার জন্য, যেটা 31শে জানুয়ারি 2021 তারিখের মধ্যে লিখিত আকারে জানানোর জন্য। আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হলো টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সাবেক মেয়র শহীদুর রহমান খানকে। বুধবার দুপুরে অতিরিক্ত প্রথম জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক সিকান্দার জুলকার নাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দীর্ঘ 6 বছর পলাতক থাকার পর সকালে আদালতে আত্মসমর্পণ করেন শহীদুর রহমান খান। নারায়ণগঞ্জের সিটি মেয়র এবং তার পরিবারের বিরুদ্ধে হিন্দু সম্পত্তি দখলের অপচেষ্টা এবং হুমকি প্রদানের অভিযোগে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার উদ্যোগে চলে এই কর্মসূচি। চাষারা শহীদ মিনার প্রাঙ্গণে বেলা 2টা থেকে 5টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করেন তারা। পরে আন্দোলনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান জেলা আইনজীবী সমিতির সভাপতি মহসিন মিয়া। এ সময় বক্তারা বলেন, হিন্দু সম্পত্তি দখল করে কেউ পার পাবে না। প্রস্তাবিত ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব চূড়ার আগে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপি। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন সংগঠনের নেতারা ড্যাব নিয়ে মতামত তুলে ধরেন। রাজুকের বর্তমান সাংগঠনিক কাঠামো এবং জনবল দিয়ে ড্যাব বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তারা। এই প্ল্যানে বলা আছে যে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করার সাপেক্ষে শব্দ নিরোধক, দুর্গন্ধ প্রশমন, বর্জ্য শোধন ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে, কিন্তু আমাদের সক্ষমতা অনুযায়ী না আছে আমাদের রাজুকের সক্ষমতা, না আছে সিটি কর্পোরেশনের নজরদারি, না আছে পরিবেশ অধিদপ্তরের নজরদারি। শান্তি চুক্তির 23তম বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং খাবার বিতরণ হয়েছে। বুধবার 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে চক্ষু শিবির ক্যাম্পের আয়োজন করা হয়। চট্টগ্রামের লায়ন্স আই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা 3 শতাধিক পাহাড়ি বাঙালির মাঝে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, মাস্ক এবং চশমা বিতরণ করেন। এদিকে দিঘিনালায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্পে অন্তত 1200 মানুষকে চিকিৎসা দেওয়া হয়। পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে বান্দরবান সেনা রিজিয়ন দিনব্যাপী চিকিৎসা শিবিরের আয়োজন করে। 69 সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার শহীদুল ইরফান ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। এই শিবির থেকে পাহাড়ের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধও দেওয়া হচ্ছে। উচ্চফলনশীল বিনা এক জাতের পেঁয়াজ শুধু শীতকাল নয়, গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, এই তথ্য জানিয়েছেন বৃষ্টি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াহেদ। বুধবার বিনা কার্যালয়ে এই সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিনা এক জাতের পেঁয়াজের বৈশিষ্ট্য এবং চাষাবাদ পদ্ধতি তুলে ধরেন আব্দুল ওয়াহেদ। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়নে সমন্বিত চেষ্টার বিকল্প নেই। প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ডক্টর নিস্তারউদ্দিন আহমেদ মঞ্জু। তিনি বলেন, শিল্প এবং পর্যটন খাতে চট্টগ্রামের অপার সম্ভাবনা। সভায় প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গ্রাহক প্রতি অপ্রতুল তরঙ্গ দিয়ে চলেছে মোবাইল ফোন সেবা। বিশ্বমানের সেবা দেওয়ার এ পর্যন্ত তরঙ্গ নেই কোনো অপারেটরের কাছে। সেবার মান নিম্নমুখী হলে পর্যাপ্ত তরঙ্গ সংগ্রহ করছেন না অপারেটররা, এমন অভিযোগ বিটিআরসির। অন্যদিকে অপারেটরদের দাবি তরঙ্গের উচ্চ মূল্য এক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত অবিকৃত তরঙ্গ অপেক্ষাকৃত কম দামে বিক্রির পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ লক্ষ্যে 2021 সালের মাঝামাঝি নিলাম করতে চায় তারা। অপারেটররা বলছে দাম বেশি, এই দাম বেশি সেটা তো আমরা করিনি, ওনারাই অকশনের মাধ্যমে দামটা নির্ধারণ করেছে। ওনারাই এটা পাওয়ার জন্য অকশন করে এই স্টেজে আসছে। যদি তারা মনে করে বিভিন্ন স্টাডি করে দেখাতে পারে দামটা অন্যান্য দুনিয়ার বিভিন্ন জায়গার চেয়ে কম, আমাদেরটা বেশি, তাহলে কম করার জন্য বিটিআরসি যদি সরকার করে আমাদের কোনো আপত্তি নাই। তরঙ্গ থেকে কত রাজস্ব আয় হবে তার উপর বিবেচনা করেই কিন্তু তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে আমরা সবসময় দেখেছি
যে তরঙ্গের মূল্য নির্ধারণ করা হয় একটা সর্বোচ্চ বেস প্রাইস রেখে, যার কারণে মোবাইল অপারেটর কিন্তু কখনোই তাদের রিকোয়ার্ড নাম্বার অফ স্পেকট্রাম তারা বরাদ্দ নিতে পারেনি। এক সপ্তাহের মধ্যে আবারও কমল সোনার দাম। ভরি প্রতি 1166 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এতে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে 72,667 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে 69,517 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 50,447 টাকা। তবে রূপোর দরে হেরফের হয়নি। দেশের প্রথম প্রিমিয়ার মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা নিয়ে রবি আজিয়াটা লিমিটেড এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সমঝোতা চুক্তি সই হয়েছে। এর ফলে রবি আজিয়াটার কর্মকর্তারা রূপায়ণ সিটি উত্তরার বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি রবি আজিয়াটা তাদের প্রিমিয়াম গ্রাহকদের কাছে রূপায়ণ সিটি উত্তরার প্রমোশনাল কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে। রবির পক্ষে চুক্তিতে সই করেন চিফ কমার্শিয়াল অফিসার শিয়াব আহমেদ এবং রূপায়ণের পক্ষে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান। রাজধানীর চক বাজার শাহী মসজিদে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী এবং সাবেক ওয়ার্ড কমিশনার গুলশান আরা সেলিমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর চকবাজার মসজিদে শত মুসল্লির উপস্থিতিতে মরহুমার বিদেহী আত্মার জন্য মাগফিরাত কামনায় প্রার্থনা করা হয়। কুলখানিতে স্থানীয় কাউন্সিলর সহ আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গেল রোববার রাত 12:15 রাজধানীর একটি হাসপাতালে গুলশান আরার মৃত্যু হয়। বন বিভাগের সাজানো মামলায় দৈনিক যুগান্তরের গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি আব্দুল কাশেমকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় সাংবাদিকরা। তাদের অভিযোগ, ব্যক্তি স্বার্থে মামলা দিয়ে আবুল কাশেমকে হয়রানি করছে বন প্রহরী এবং স্থানীয় কুচক্রী মহল। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত মুক্তির দাবি জানান তারা। সরকারি সংরক্ষিত শালবন থেকে গাছ কাটার অভিযোগে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। চাকরি নিয়ে জটিলতার মুখে পড়েছেন খুলনার 211 আউটসোর্সিং কর্মচারী। প্রতিবাদে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। পরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সিভিল সার্জনের আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 1.5 বছর কাজ করলেও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল মিলছে, এই মন্তব্য করেছেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। চান্দনাইশ উপজেলার কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদেই দেশ দারিদ্র্যমুক্ত হবে। পরে কৃষি উন্নয়ন প্রকল্পের জন্য সেচ যন্ত্র 205 জন কৃষককে শস্য বীজ, সার এবং 1260 জনের মধ্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষিতে নানা পদক্ষেপ নেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে মন্তব্য করেছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এমপি শাওন বলেন, কৃষিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের সুফল পাচ্ছে মানুষ। মুজিব বর্ষ উপলক্ষে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের জেলে বাওয়ালিদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। বিতরণ করা হচ্ছে শীতবস্ত্র এবং লাইফ জ্যাকেটও। বুধবার শ্যামনগর উপজেলার কৈখালীতে এই আয়োজন কোস্টগার্ড মহাপরিচালক বলেন, সুন্দরবনের সুরক্ষায় তৎপরতা বাড়ানো হয়েছে। মানুষ হাতি সংঘাত নিরসন এবং বন্যপ্রাণী রক্ষায় করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। উত্তর বন বিভাগের উদ্যোগে এবং রামু উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলে এই অনুষ্ঠান। এতে জোয়ারিয়ানাল এবং বাকখালী রেঞ্জ এলাকায় জনসাধারণ এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপদে চাঁদে পৌঁছেছে চীনের নভোযান চ্যাংই 5। দেশটির ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে এই তথ্য জানায় মঙ্গলবার চীনা সময় গভীর রাতে চাঁদের মাটি স্পর্শ করেছে নভোযানটি। পৌঁছানোর পরপরই ছবি পাঠিয়েছে পৃথিবীতে। ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন চীনের বিজ্ঞানীরা। চাঁদের বিভিন্ন অংশের ছবি তোলার পাশাপাশি মাটি এবং পাথর সংগ্রহ করবে চীনা এই নভোযান।
অস্ট্রেলিয়া ভারত ওয়ানডে সিরিজের খবর। এবার 3 ম্যাচের সিরিজের শেষ একদিনের ম্যাচে অসিদের 13 রানে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো ভারত। তৃতীয় ওয়ানডেতে শুরুতে বিরাট কোহলি 63 রান করলেও ব্যাটিং ছিল ধীর গতির। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ক্যারিয়ার সেরা 92 রানের ইনিংসে 302 সংগ্রহ পায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে অভিযুক্ত নটরাজন এবং শার্দুল ঠাকুরের বোলিংয়ে তোপে পড়ে অজিরা। অধিনায়ক ফিঞ্চের 75 এবং শেষ দিকে ম্যাক্সওয়েলের 59 রানের ইনিংসের পরও বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। শার্দুল 3 এবং বুমরা এবং নটরাজনের 2 উইকেট করে স্বীকার করেন। তাতেই 289 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। 10 জানুয়ারি বঙ্গবন্ধু ম্যারাথন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মন্টু। দেশ এবং বিদেশের মোট 100 জন অ্যাথলেট অংশগ্রহণ করবেন এতে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত ক্রীড়াবান্ধব এবং উনি স্বল্প পরিসরে এটাকে করার জন্য সম্মতি দিয়েছেন। 10 জানুয়ারি ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে 10 জানুয়ারি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় টার্গেট বল প্রতিযোগিতা 2020-এ পুরুষ এবং নারী 2 বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ পুলিশকে 8-4 পয়েন্টে হারায় আনসার এবং এই বিভাগে তৃতীয় হয়েছে পরাণ মখদুম ময়মনসিংহ এবং চতুর্থ মেরিনার্স ইয়াং ক্লাব। নারী বিভাগে জামালপুর কাবাডি একাডেমিকে 6-2 পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের আনসার। এই বিভাগে তৃতীয় হয়েছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবং চতুর্থ ঢাকা জেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল শেষে প্রধান অতিথি শাহিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এই ছিল এখনকার সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সঙ্গে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সেদিন প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।